চোখ মেলে চেয়ে দেখো, এবার মোদির দিন শেষ। ভারতের 3 অঙ্গরাজ্য আলাদাভাবে স্বাধীন ঘোষণা করে দিয়েছে। যে এই 3 রাজ্যের ভোট দিলে মোদি নির্বাচিত হতো প্রধানমন্ত্রী, তো আর পারবে না ইনশাল্লাহ। অবশেষে বাংলাদেশের সরকারের চোখ খুলেছে। ভারত শক্তের ভক্ত নরমের জম। ভারতকে যদি আপনি বন্ধু পাবেন, বাবা রাখেন ভারতকে, একটা সাথ দেবেন বাংলাদেশকে তারা। কিন্তু যদি লাঠি গরম করতে পারেন, দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তুরস্ক বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায়। নারায়ণগঞ্জে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে চায়। শাবাশ বাংলাদেশ, শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে কড়া পদক্ষেপ নিয়েছে। এই যে একটা কড়া পদক্ষেপ, এই কড়া পদক্ষেপ সত্যি কথা বলতে গত 15-16 বছরে আমরা দেখিনি। প্রিয় দেশবাসী, আজকে গোপন একটা তথ্য আমি প্রকাশ করে দেব। ভেবেছিলাম এই কথা আমি বলবো না, প্রকাশ করব না, কিন্তু আমার মন মানে না, আজকে আমি সেই তথ্যটা আপনাদের সম্মুখে প্রকাশ করেই দেব। সেই তথ্যটা কি আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমি খুশিতে আমি এইটা ভিতরে রাখতে পারবো না, সেই জন্য বাংলার মানুষের সাথে আমি এটা শেয়ার করার জন্য আপনাদের সামনে আমি আসলাম। বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম দখল করার বিতর্কিত মন্তব্যকারী বিহারের ফয়সাল খান ওরফে খান স্যার গ্রেপ্তার, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হ্যাঁ প্রিয় দর্শক, এবার ভারত বুঝবে কত ধানে কত চাল। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে চুষে চুষে খেয়ে বাংলাদেশকে একদম খোগলা করে ছেড়েছে এই ভারত, কিন্তু এই মুহূর্তে এসে তাদেরকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশ যে তারা বাংলাদেশকে না পারবে খেতে, না পারবে উগরাতে। বিশেষ করে জনাব তারেক রহমান ক্ষমতায় এসেই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেগুলোর মাধ্যমে ভারত ইতিমধ্যেই বুঝে গিয়েছে যে বাংলাদেশের সাথে তারা আর পেরে উঠবে না। এমনকি আপনারা হয়তোবা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশে রয়েছেন। এই সফরের আড়ালে ঘটছে বেশ কিছু গোপন চুক্তি, যেগুলো ভারত সরকারের জন্য মরণ ফাঁদ। এমনকি তারা ইতিমধ্যেই তুরস্ককে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, বাংলাদেশের কি আসলে চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আপনি মনে করছেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নাকি ভারত যেরকমটা মনে করছে যে তুরস্ক আসলে জঙ্গি রাষ্ট্র, পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, সুতরাং বাংলাদেশের উচিত এই দুটি রাষ্ট্র থেকে একটু দূরে থাকা, সেটিও জানাবেন। এরই সাথে সাথে তুরস্কের সাথে গোপনে গোপনে বাংলাদেশের ঠিক কি কি চুক্তি হয়েছে সেগুলো সম্পর্কেও আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আপনারা সবাই জানেন যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি তুরস্কের যে গোয়েন্দা সংস্থা MIT তার সাবেক প্রধান, তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং বিমানবন্দরে তাকে গ্রহণ করার জন্য, তাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এবং তাকে যেই সম্মানের সহিত বিমানবন্দরে গ্রহণ করা হলো এবং তারপরের দিন এনসিপি নেতা দেখা করলো, জামাতের আমির আজকে সন্ধ্যায় বৈঠক করলেন এবং চরম ফলপ্রসূ আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে একটা ব্যাপক আলোচনা হচ্ছে, ব্যাপক চুক্তি হচ্ছে। তুরস্ক বাংলাদেশকে যত সব আধুনিক সমরাস্ত্র আছে এগুলো বাংলাদেশকে দিতে চায় এবং বাংলাদেশ যাতে সামরিক দিক দিয়ে শক্তিশালী হয় এ ব্যাপারে তুরস্ক কাজ করতে চায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের $1.3 বিলিয়ন ব্যবসা বাণিজ্য আছে, এটাকে $2 বিলিয়ন উন্নতি করতে চায়। এবং তুরস্ক নারায়ণগঞ্জে একটি সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে চায়। এই ড্রোন কারখানায় তুরস্ক বাংলাদেশের সস্তা শ্রমিক কাজে লাগিয়ে কম খরচ উৎপাদন করতে পারবে এবং সেখান থেকে বাংলাদেশও ড্রোনের একটা অংশ পাবে। এভাবে এই সামরিক ড্রোনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক আরো বিভিন্ন চুক্তি মুক্তি হবে। তারপরে বাংলাদেশ সরকার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে আপনারা আমাদের স্টুডেন্টদেরকে আরো বেশি বেশি করে বৃত্তি দেন, যাতে তারা স্কলারশিপ, তারা বিনা খরচে তুরস্কের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। নিঃসন্দেহে এগুলো ভালো বিষয়। এখন ইউনূস সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল এটাকেই তারেক রহমান অনুসরণ করতেছে। বিশেষ করে দেখেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, এটা হচ্ছে খলিলুর রহমানের সিদ্ধান্ত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, আমেরিকার সঙ্গে, সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।
তারেক রহমান বলেছেন না যে সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু হাসিনার আমলে ভারত চাইতো যে বাংলাদেশ যার সঙ্গেই সম্পর্ক করুক না কেন আগে আমাদের অনুমতি নিয়ে করতে হবে। আপনাদের খেয়াল আছে যে শেখ হাসিনা তার পলায়নের কয়েকদিন আগেই চীন থেকে সফর করে এলো না? এলো তো। তখন কিন্তু চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ হাসিনা যে চীন যাবে ভারত কি রাগ করবে না? তখন হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চীন যাচ্ছি। তার মানে শেখ হাসিনা চীন সফরের আগে ভারত থেকে অনুমতি নিয়ে নিয়েছে। তো এই যদি হয় একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি, তাহলে কিভাবে হয়? হয় না তো। কিন্তু তারেক রহমানকে আপনি পছন্দ করেন না পছন্দ করেন সেটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশ ওই হাসিনার মতো ভারতের গোলামির পর্যায়ে ফিরে যাবে না। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক চায়, পাকিস্তানের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে, চীনের সঙ্গে, তুরস্কের সঙ্গে, সবার সঙ্গে সুসম্পর্ক চায়। বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনবে, চীন থেকে অস্ত্র কিনবে, তুরস্ক থেকে অস্ত্র কিনবে, যেখান থেকে সুবিধা সেখান থেকে পেয়ে বাংলাদেশকে একটি ইরানের মতো শক্তিশালী দেশ হতে হবে সামরিক দিক, যাতে কেউ তাকে আক্রমণের দুঃসাহস না দেখায়। এবং বাংলাদেশ কখনোই কোনো দেশে আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাবে না। বাংলাদেশ শুধু এসব করবে আত্মরক্ষার জন্য, যদি আক্রমণ করে তাহলে সে প্রতিহত করবে। এই আমরা চাই ভারত শান্তিতে থাকুক, আমাদেরকেও শান্তি থাকতে দিক, আমরা কোনো প্রবলেম চাই না, তাই না? এটা তো হওয়া উচিত প্রতিবেশীর সঙ্গে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এই শুভেন্দু অধিকারী দিনের পর দিন মুসলমানদের বিরুদ্ধে নানা কথাবার্তা বলতেছে, বাংলাদেশের বিরুদ্ধে বলতেছে, শেখ হাসিনাকে ক্ষমতা এনে দিবে, প্রতিদিন অসংখ্য মসজিদ বন্ধ হচ্ছে, অনেক মুসলমানদেরকে কোরবানিতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি সবকিছু, কিন্তু এগুলো তো হচ্ছে। তো এখন তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে ততই ভারত অসন্তুষ্ট হবে। অসন্তুষ্ট হবে এই কারণে যে ভারত চায় বাংলাদেশকে একটা পরোক্ষভাবে অঙ্গরাজ্য বানিয়ে রাখতে, যেটা শেখ হাসিনার 15 বছরে কিন্তু সফলভাবে পেরেছিল, কিন্তু সেটা এখন ছুটে গিয়েছে। এখন তো ভারত অর্থনৈতিকভাবে অনেক খারাপ অবস্থায় আছে। ভারত বলছিল যে রাশিয়ার কাছ থেকে সে তেল কিনবেই, বলছিল আমরা স্বাধীন দেশ, আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, কার বাপের কি? কিন্তু সেই ভারত এখন আমেরিকার ভয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, তাই না? এখন দেখুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগের মতো নাই। নেপালের যে তরুণ প্রধানমন্ত্রী তিনি বলতেছেন যে মোদীকে আসতে হবে আমার সঙ্গে আলোচনা করার জন্য। শ্রীলঙ্কায় বামপন্থী নেতা, তারপরে পাকিস্তানের তো আগে থেকে শত্রু, মালদ্বীপে মুখ ফিরিয়ে নিয়েছে। সব দিক দিয়ে ভারত আর আগের মতো সেই বৈশ্বিক প্রভাব রাখতে পারতেছে না। এবং ট্রাম্প চাচ্ছে চীনের সঙ্গে ঝামেলা কমিয়ে ফেলতে, কারণ ট্রাম্প মনে করে যে এই চীনের সঙ্গে আসলে ঝামেলা বাঁধিয়ে লাভ নাই। আগে মনে করতো যে ভারতকে সঙ্গে রাখলে চীনকে মোকাবেলা করা যাবে, কিন্তু এখন বুঝতে পেরেছে যে আসলে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করলেই আসলে আমেরিকার জন্য লাভ, তাহলে আর ওই ভারতের মতো ছাগল 3 নম্বর বাচ্চাকে পালতে হবে না। সব মিলে আমি মনে করি যে তারেক রহমানকে আপনি পছন্দ করেন মানা করেন, কিন্তু তার যে পররাষ্ট্রনীতি, খলিলুর রহমান যে পররাষ্ট্রনীতি, সবার সঙ্গে চলো, বিশেষ করে যে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করাবে, পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনবে, পাকিস্তানে পাঠাচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী, সামরিক বাহিনী ট্রেনিং দেওয়ার জন্য, তারপরে তুরস্কের সঙ্গেও নতুন নতুন প্রযুক্তিগত বিভিন্ন কৌশল, বিভিন্ন সমরাস্ত্র, এই সব কিছুই আমাদের প্রয়োজন রয়েছে। এবং সর্বোপরি আমাদেরকে ইরান যেই ফর্মুলা অনুসরণ করতেছে, ইরান যেই ফর্মুলা অনুসরণ করে পৃথিবীর 2 পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ বানিয়ে দিয়েছে, আমাদেরকেও সেভাবেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং তুরস্কের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে আমরা এতে আরো এক ধাপ এগিয়ে যাব বলে আমি আশা করি। ধন্যবাদ। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে সীমান্তের রাপট দেখাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত 1 সপ্তাহে ধরে ভারত বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাংলাদেশে পুশিন করার জন্য। পুশিন বলতে আসলে আমরা কি বুঝি? পুশিন বলতে আমরা বুঝতেছি ভারত যাদেরকে মনে করতেছে তারা ওই দেশের নাগরিক না, বা মুসলিম যারা আছে যাদেরকে ভারত চাইতেছে নিজেদের দেশ থেকে তাড়িয়ে অন্য কোনো দেশের উপরে গছিয়ে দিতে, ওরকম কিছু মানুষকে বাংলাদেশে তারা পুশ ইন করতে চাচ্ছে, যারা বাংলাদেশের নাগরিক না, কিন্তু তারপরেও বাংলাদেশে বিভিন্নভাবে তারা ঢুকানোর চেষ্টা করতেছে। এখন এই মানুষগুলো আদৌ তারা ওই দেশের নির্যাতিত মানুষ কিনা, বা আদৌ তারা ভালো মানুষ কিনা, নাকি চোর বাটপার সন্ত্রাসীদেরকে বাংলাদেশের ঘাড়ে গছিয়ে দিতে চাচ্ছে, এটা তো আসলে বাংলাদেশ জানে না, বাংলাদেশ সরকারও জানে না। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। কোনো অবস্থাতেই ভারত পুশিন করলে তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে না। এরই ধারাবাহিকতায় আজকে দেখলাম বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বিজিবির কড়া সতর্কতার কারণে ভারতীয় মানুষগুলোকে তারা বাংলাদেশে পুশ ইন করতে পারছে না। এই যে একটা কড়া পদক্ষেপ, এই কড়া পদক্ষেপ সত্যি কথা বলতে গত 15-16 বছরে আমরা দেখিনি। আমাদেরও যে একটা বর্ডার গার্ড বাহিনী আছে, তাদেরও যে বাংলাদেশ পাহারা দেওয়ার একটা
ইয়ে আছে আপনার কি বলে পাহারা দেওয়ার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা এতদিন তাদেরকে পালন করতে দেখেনি। অথচ দেখেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস আমরা দেখেছি বিজেপি বেশ শক্তভাবে সীমানা পাহারা দিয়েছে, এবং এখন নির্বাচিত সরকারের সময় সেই শক্ত মনোভাবটা আরও বেড়েছে। এখন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি ভারতের চোখে চোখ রেখে কথা বলতেছে। চোখে চোখ রেখে কথা বলা মানে এই নয় তাদের সাথে যুদ্ধ করতেছে, ভাই এটা না। মানে চোখে চোখ রেখে কথা বলার মানে হচ্ছে আমরা কোনো অন্যায়কে মেনে নিব না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। যারা বাংলাদেশের নাগরিক, যদি তারা সত্যিকার অর্থে বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, তাদের তো ডাটা আছে বাংলাদেশে, ধরেন জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড অথবা বাংলাদেশি পাসপোর্ট, কোনো না কোনোভাবে তো এদের বাংলাদেশের ডাটাবেজে তাদের ডাটা আছে। তো ওই ডাটাগুলো শনাক্ত না হলে আমরা কেন তাদেরকে গ্রহণ করব? কোনো প্রয়োজন নাই তো। কিন্তু তারপরেও ভারত সরকার চাচ্ছে নানাভাবে ইনিয়ে বিনিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশের মানুষগুলোকে পুশ ইন করতে, কিন্তু বাংলাদেশ সরকার তো তাদেরকে গ্রহণ করবে না। আর এতে সরকারকে আমি 100% সমর্থন করব। হুদাই কাকে না কাকে তারা পুশ ইন করতে চাচ্ছে, আর আমরা তাদেরকে গ্রহণ করব, দুদিন পরে তারা শরণার্থীদের ঢলনায় নিয়ে নামিয়ে দিবে সীমান্তে, এইটা তো হতে পারে না। আমরা দেখেছি এক রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ মানবিকভাবে শুরুতে কয়েক হাজার মানুষকে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এরপরে দেখলাম রোহিঙ্গাদের ঢল নেমেছিল। প্রায় লাখ লাখ রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, আস্তে আস্তে প্রায় 10 লাখের উপরে চলে এসেছে। এই রোহিঙ্গাগুলো এখন বাংলাদেশের মানুষের মাথার বোঝা, সরকারের মাথার বোঝা। সো সেই জায়গা থেকে ভারত নতুন করে কোনো একটা ক্রাইসিস বাংলাদেশে তৈরি করবে, এটা আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে কখনোই মেনে নিব না, এবং সরকারও সেটা মেনে নিচ্ছে না। এ কারণেই বর্ডার গার্ড তথা বাংলাদেশ বিজিবিকে কড়াকড়ি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই বর্ডারে নরম না থাকে, শক্তভাবে যেন সব কিছু হ্যান্ডেল করে। এর জন্যই বাংলাদেশকে আমি সাব্বাস জানাচ্ছি, বাংলাদেশ সরকারকেও সাব্বাস। কোথায় যে কে বসে রয়েছে কেউ জানে না, চারিদিকেই ভাই গুপ্ত আছে। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। কেন বলতেছি এই কথাটা? দেখেন মিলিটারির মধ্যে সৈনিকদেরকে কিভাবে তৈরি করা হয়, ওনাদেরকে একটা জিনিসই শেখানো হয়, দেশপ্রেম, দেশের জন্য মরতে হবে। ওনারা যেদিন এই পোশাকটা পরে না, আর্মির পোশাকটা পরে, সেদিনই ওনারা ওই ওয়াদাটা কইরাই পরে যে আমরা দেশের জন্য মরতে রাজি। এই জ্ঞানটাই তাদেরকে দেওয়া হয়, মোটিভেশন কইরা এই জ্ঞানটাই বারবার তাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেয়, এবং তারা ওইভাবে প্রস্তুত হয়। কেন এই কথাটা বললাম? এই যে জামাতে ইসলাম, এটাকে কিন্তু আপনি ওই ভাইবেন না ভাই, ওই যে কোনো নদীর মধ্যে আছে না, সব রকম মাছ থাকে, বল মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, রাক্ষস মাছ, গু খাওয়া মাছ, অনেক রকম মাছ থাকে। কিন্তু জামাতে ইসলামের এই পুকুরটার মধ্যে আপনারা ওই আজে বাজে কোনো গু খাওয়া মাছ পাবেন না, একেবারে বাছাই করা, সব বাছাই করা। এবং এই যে মামুনুল হক সাহেব, ওনার যে হেফাজতে ইসলাম, একেবারেই বাছাই করা, এক নীতিতেই চলে, অন্য কোনো নীতি পাবেন না। এদের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় দেশপ্রেম। এই যে শিবির দেখেন, এই যে এনসিপি দেখেন, এদের মগজের মধ্যে কি জানেন? এই দেশপ্রেম। এরা দেশের জন্য মরতে রাজি। ওরা একটা জিনিসই জানে, মরলে শহীদ বাঁচলে গাজী। ওই একটা ব্যাপারই মোটিভেশন করে এমনভাবে মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, ওরা একাই কিন্তু 1000-এর সমান হইয়া দাঁড়ায়। এটা তো আপনারা এই 5ই আগস্টের প্রমাণ পাইছেন। দেখেন 5ই আগস্টে যে যত কথাই বলেন, শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগে এই জামাত ইসলামকে নিষিদ্ধ কইরা গেছিল, এবং ওইখানেও যায় কিন্তু বারবার ওই একই কথা বলতো। ওনাদেরকে একটা ট্যাগ দেওয়া হইতো জঙ্গি বইলা, এবং এই শিবির, জামাত, এদেরকে সবাইকে, এবং ডক্টর ইউনূস সহকারে সবাইকে ওই ট্যাগটা দিত। ওই ট্যাগটা অনেকে এখনো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ওনারা চুপ, কোনো কথা বলতেছে না। কেন কথা বলতেছে না জানেন? ওনারা যেটা করার সেটা করবে, কেউ রুখতে পারবেন না। সরকার যদি মনে করে বিরোধী দলকে দূরে ঠেলে দেবো, আমির খসরু সাহেব যেভাবে কথা বলে, ওইটা যদি সরকার নিজে মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে মনে করে ধুর এরা কারা, এদেরকে কোনো দাম দিলাম না, কি আসে যায়, তাহলে অনেক বড় ভুল করে ফেলবে, অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সরকার তো নিজেও জানে না কোথায় কে গুপ্ত অবস্থায় আছে। ওনাদের সংগঠন ভাই ওই যে এলোমেলো কোনো সংগঠন না। ওনাদের সংগঠনের কে কোথায় কিভাবে আছে, কি করতেছে না করতেছে, সব ওনাদের নখদর্পণে। হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু টোটাল সংগঠনটা একই জায়গায় আছে, একই প্ল্যাটফর্মে আছে। দুর্বল ভাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা দুর্বল ভাবছিল, কিন্তু দুর্বল ভাইবাই কিন্তু তার পতন হয়েছিল। কেউ কাউকে দুর্বল ভাইবেন না। এই বিরোধী দল এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই সরকার সঠিক পথে যাচ্ছে। সমালোচনা করতেছে, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে মুখ খুলতে হবে, কথা বলতে হবে। গোলাম পরোয়ার সাহেব দেখলাম প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদে কিছু যা আসে না, সরকার থামবে না, কারণ সরকারের টাকার দরকার। আর এই ধরনের সমালোচনা যদি বিরোধী দল না করে, আবার বিরোধী দলকে বলবে দেখো ওরা বোধহয় তলে তলে হাত মিলায় ফেলাইছে, গৃহপালিত বিরোধী দল, এরকম কথা তো তাকে শুনতে হবে, যার জন্য কিছু কথা বলতে হয়। কিন্তু আসল কথা কোন জায়গায় জানেন? আসল কথা ওই একই জায়গায়, জুলাই সনদপত্র।
গণভোট, হ্যাঁ ওই একই জায়গায় আছে, ওই সংস্কার হইতেই হবে। ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, সরকারকে ঢুকাই দিছে ডক্টর ইউনূস। হ্যাঁ ওই যে দেখেন না জাতিসংঘের মধ্যে যে চিঠি পাঠাইছিল শেখ হাসিনার আন্তর্জাতিক মানের উকিল যে জাতিসংঘের মধ্যে চিঠি দিছিল, আমার মক্কেল 1400 মানুষকে কিল করে নাই, আমার মক্কেলকে ষড়যন্ত্র কইরা দেশ থেকে তাড়ানো হয়েছে। আর এই 1400 মানুষের কথাটা টোটালটাই ভুল। এখানে দেখা গেছে 836 জন মারা গেছে, 1400টা ভুল, এটা বইলা চিঠি দিছিল। জাতিসংঘে কি করলো? ওই চিঠি ফু দিয়া উড়ায় ফেলাইলো যে তোমার এগুলো মানি না, কারণ আমরা নিজেরা তদন্ত করছি। বুঝছেন ব্যাপারটা? ওইখানে কে আছে? ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান তো এখানে বসানিত হয়েছে যেন কোনো রকম কেউ ডাইন বাম না করতে পারে। ডক্টর ইউনূস স্যার তো এই বিচারটা করবে, যে কোনো অ্যাঙ্গেলেই করবে, এবং আমাদের বর্তমান সরকারও এই বিচারের পথে যাইতে হবে। ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো কারণ নাই, ইউ টার্ন নিতে পারবে না, এটা ওয়ান ওয়ে রোড। এই ওয়ান ওয়ে রোডের সামনেই কিন্তু নতুন বাংলাদেশ, সরকারকে সেটা মাইনা নিতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। আপনারা দুর্বল যদি ভাবেন বিরোধী দলকে বড্ড বেশি ভুল করে ফেলাবেন, বিরোধী দল দুর্বল না, চালাক, শেয়ানা, তারা জানে মাত্র সরকার আসছে। এই 3 মাস 4 মাস 6 মাস পর্যায়ে যদি আমরা আন্দোলন করি, মানুষ আমাদেরকে লোভী মনে করবে। এই বিরোধী দল কি চাইবে জানেন? এই সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কথা বলুক। এই বিরোধী দল কি চাইবে জানেন? জনগণের মধ্যে ক্ষোভ জন্ম নেক। এই বিরোধী দল কি চাইবে জানে? জনগণ মুখ খোলার পর আমরা মুখ খুলবো, জনগণকে সামনে দিয়ে রাখবে। 15-16 বছর শেখ হাসিনার আমলে যেভাবে গুপ্ত থেকে রাজনীতি করছে, আর এখন তো ওপেন, আবার গুপ্তও আছে, কে যে কোথায় আছে কেউ তো জানেন না। তাই কাউকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। বিরোধী দল ভাই নিশানা ঠিক করে রাখছে, একদম নিশানা ঠিক করে রাখছে, কিন্তু তীর এখন ছাড়বে না, কারণ এখন তীর ছাড়াটা ভুল হবে। তীরটা তখনই ছাড়বে ওই যে 180 দিনের একটা হিসাব আছে, কিন্তু এই সংস্কার, সনদপত্র, গণভোটের ওই সুযোগটা রয়ে গেছে, ওই টাইমটা পর্যন্ত অপেক্ষা করবে। শেষের দিকে এসে তীরটা ছাড়বে, তখন দেশের অবস্থা কোন দিকে যায় এক উপরওয়ালা জানে। কারণ এর মধ্যেই মানুষ একটা বাস্তবের মুখোমুখি হবে, সত্যের মুখোমুখি হবে। তারা দেখবে হায় হায়, যারা বলে আমরা দেশের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা মুক্তিযোদ্ধা, তারাই তো এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে যায়, তারাই তো ভাই 5 লাখ টাকার জুতা কিনে 6 লাখ টাকার কোমরের বেল পরে এবং 300-400 বাড়ি বানায়। বেগম পাড়ায় ওদের বেগমদের গানের মজলিস বসে, কাদের? যারা এই স্বাধীনতার পক্ষের, আর যারা স্বাধীনতার বিপক্ষের, আর যাদেরকে আমরা বলি এরা স্বাধীনতার বিপক্ষে, এরা 30 লক্ষ মানুষ মারছে, এরা 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে। তাদের মধ্যে কেউ তো বাইচা নাই। যে নতুন জেনারেশন এখন বর্তমানে আছে, তারা তো কেউ বিদেশের টাকা সরায় নিয়ে যায় নাই, তারা তো কোনো মা বোনের উপরে জুলুম করে নাই, তারা তো বিদেশে বেগম পাড়ায় বাড়ি কিনে নাই, তারা এই দেশের মধ্যে আছে। এই ব্যাপারগুলো মানুষের ভিতরে আবার ঢুইকা যাইতেছে। গত নির্বাচনের আগে কিন্তু ঢুইকা গেছিল, এই জোয়ার চলে আসছিল, জানি না কাদের ইশারায় সব কিছু উলট পালট হয়ে গেল, কার পাশা কার টেবিলে চলে গেল। সময় আবার সামনে আসতেছে, এবার কিন্তু আর কোনো চালাকিতে কাজ হবে না, কারণ সবাইরই চোখ কান খোলা। হ্যাঁ ভাই, আগামীতে আর কেউ জালিয়াতি করতে পারবেন না। আমরা ভোট দেই, শুনি অমুক দেশ পাস করাই দিছে, আমরা ভোট দিলাম অমুক দেশ পাস করাই দিছে, কোথায় নাকি ডিপ স্টেট আইনা পাস করাই দিছে। এই সব কিছু ধ্বংস করেই আগামী নির্বাচন হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।